আজ আমি চলে এসেছি রামধনু বাড়িতে। দক্ষিণ কলকাতায় এই বাড়ির মধ্যেই কিন্তু এক গল্প আছে, বা সেই গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি। আজ আলাপ করব প্রিয়াঙ্কা ও সোনিয়া, দুই বন্ধুর সঙ্গে, যারা এই সবে মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে সফলভাবে। কিন্তু ওদের জীবন কিন্তু আর পাঁচজনের মতো, আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক ছিল না। তারা স্ট্রিট চাইল্ড। তাদের বাবারা পরিবার থেকে বিচ্ছিন্ন। কারোর পরিবারে মা রয়েছে, কারোর আবার মা ভাইও রয়েছে। এভাবেই কয়েকজনকে নিয়ে কিন্তু এই রংধনু, টলিগঞ্জ রামধনু ওয়েলফেয়ার সোসাইটির যাত্রা শুরু হয়েছিল মিত্রবৃন্দা ম্যামের হাত ধরে। সেই কোভিডের আগে থেকে স্ট্রিট চাইল্ডদের জন্য তার কাজ করা শুরু। তারপর 1, 2, 3, 4 করে এখন 30 জন বাচ্চাকে নিয়ে তিনি কাজ করেন। তাদের ভরণ পোষণ, তাদের পড়াশোনা সবটাই কিন্তু এই বাড়িতে। তাদের গল্প তো শুনবই। বৃন্দা ব্যাম, যিনি এই রামধনুর ফাউন্ডার, তার সঙ্গে কথা বলবো, তার জার্নির গল্প তার কাছ থেকেই শুনবো, আপনাদের সামনেও তুলে ধরবো। চলুন যাই, ঘুরে দেখি রামধনু বাড়ি, কথা বলি রামধনু সদস্যদের সঙ্গে। দুই বন্ধু সোনিয়া আর প্রিয়াঙ্কা আমার সঙ্গেই আছে, তাদের সঙ্গে কথা বলবো। যে তুমি বলো যে এই যে মাধ্যমিক পাশ মানে জীবনের একটা বড় পরীক্ষা, তো তার জন্য কতটা পড়াশোনা বা এফোর্ট দিয়েছিলে? অতটাও হয়নি। এই গত 2 বছর আগেই আমি স্কুলে ভর্তি। কিছুই জানতাম না, ছোটবেলা থেকে তো না স্কুলে গেছি না কিছু। ম্যাম আসে, ম্যাম এসে স্কুলে ভর্তি করে 2 বছর আগেই। 9 থেকেই ভর্তি হয়েছি। 9-এ পাস করলাম। ম্যাম টিচারও রাখতো, টিচাররা ক্লাস করাতো। ক্লাস করে 10ও পাস করেছি। 10 পাস করে মাধ্যমিকও পাস করেছি। কত পার্সেন্ট এসছে মার্কস? 195। আর তোমার? আমার 212। তোমার কতটা মানে ক ঘন্টা দিনে পড়তে? 24 ঘন্টায় পড়তে? পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। কোন সাবজেক্টটা বেশি প্রিয়? ইংলিশ আর বাংলা। আর তোমার কোন বিষয়টা পড়তে ভালো লাগতো? ইংলিশ আর বাংলা। এই যে ম্যামের কাছে তো এখন আছো, ম্যামের কাছে যখন ম্যামের সঙ্গে পরিচয় হয়নি তার আগেও একটা তোমার জীবন তো রয়েছে, জীবনে বাবা মা আছে, সেই জীবনটা কেমন? সেই জীবনটা অনেক কষ্টের। মানে এক এক সময় খাওয়া হতো না, রাস্তায় জল বৃষ্টিতে থাকতে হতো, রাত জেগে রাস্তায় থাকতাম। ম্যাম আসার পর থেকে জীবনটা একদম পাল্টে গেছে। মানে এখন কি সারাদিন ম্যামের কাছেই থাকা হয়? এখন সারাদিন ম্যামের কাছে আমরা থাকি। সকালবেলা ব্রেকফাস্ট করি, পড়াশোনা করি, স্কুলে যাই কারপুলে করে, আবার স্কুল থেকে এসে আবার পড়াশোনা করে, আবার রাত্রের একেবারে খেয়ে যাই বাড়িতে। এই যে বাড়িতে তো বেশিক্ষণ থাকা হয় না, তো পরিবারে কে কে আছে? পরিবারে মা আর ভাই আছে। তাদের সঙ্গে বন্ডিংটা কেমন, বা তাদের সঙ্গে কতটা সময় কাটাতে পারো? খুব কম সময়। মাও কাজ করে, ভাই একটা এখানেই পড়ে, ভাই 4 ক্লাসে পড়ে। ভাইও ম্যামের কাছেই? ভাই ম্যামের কাছে পড়ে। সবে মাধ্যমিকের গণ্ডি তোমরা টপকালে, এরপর উচ্চ মাধ্যমিক আছে, তো ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে বা কি হওয়ার স্বপ্ন দেখো? আর্টিস্ট হতে চাই ভবিষ্যতে। আর মাধ্যমিকের পর 11-এ আর্টস নিয়ে পড়াশোনা করতে চাই। দুজনের তো স্কুল বোধহয় আলাদা। তোমার কোন স্কুল? আমার টালিগঞ্জ গার্লস হাই স্কুল। আর তোমার? আমার কালীধাম। আমি এবার টালিগঞ্জে ভর্তি হব। মানে দুজনেই আলাদা স্কুল, কিন্তু ম্যামের কাছ থেকে পরিচয়। তো দুজনেই কিন্তু মাধ্যমিকে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এরপরের পথ ওরা একসঙ্গেই চলুক, ওরা দুই বন্ধু। তো আমাদের অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। যে ম্যামের কথা হচ্ছিল, সেই ম্যাম আমার সঙ্গেই রয়েছেন, সেই ম্যামের সঙ্গে কথা বলবো। যে দিদি, এই যে ছোট ছোট বাচ্চারা তোমার সঙ্গে আছেন, তো তারা সবাই মোটামুটি পরিবার বলতে কি জিনিস হয়তো কোনো মতো মাথা গোজার ঠাইটুকু তাদের আছে। বাবা মা হয়তো সময় দিতে পারে না, বা মা সারাদিন কাজে থাকেন, বাবারা হয়তো এদিক ওদিক কেউ ছেড়ে গিয়েছে, সবাই হয়তো নেশাগ্রস্ত বা সমাজ থেকে বিমুখ, তারা বিপথে চালিত হচ্ছে। তো এদেরকে তুমি কিভাবে পেলে? আসলে আমি এদের মানে পুরো রাস্তাটা জুড়েই তো সাদানা অ্যাভিনিউতে আগে পথ শিশুরা এবং তাদের বাবা মারা থাকতো। তো আমি আসতাম খাবার দিতে, জামা কাপড় দিতে। তো এই করতে করতে ওদের সঙ্গে আমার একটা বন্ধুত্ব হয়ে যায় ছোট বাচ্চাগুলোর সাথে। এবং আমি দেখি ওরা অসম্ভব সুন্দর আঁকে, মানে রাস্তাতেই রং নিয়ে আঁকছে। তো আমি এরকম করি, আমার গাড়ি ভর্তি করে আমি বইপত্র, রং, পেন্সিল নিয়ে আসা শুরু করি। তারপরে এই প্রথম যে 2টি মেয়ে ছিল, আরও একটি মেয়ে, ওরা তখন ছোট, আমার মেয়েও আসতো, ওর সঙ্গে একটা বন্ধুত্ব হয়। এটা ঠিক 6 বছর, 19-এ। তো আমি তখন ওদের পড়াতে শুরু করি। দেখতাম সবাই হচ্ছে ওরা স্কুল ড্রপ আউট বলতে কোনো স্কুলে হয়তো নাম লেখানো, কিন্তু যায় না কোথাও পড়তে। তো আমি ওদের বাবা মাদের কনভিন্স করার চেষ্টা করি যে স্কুলে ভর্তি করব। প্যান্ডেমিকের পরে আমি ভর্তি করতে যাই, প্রচন্ড বিরোধিতা। আসলে অধিকাংশই কেউ চান না যে
ওরা পড়াশোনা করুক। এটা আমি বিরোধিতার প্রধান কারণ দারিদ্র্য, কেননা পেটে খাবার না থাকলে এসব কথার কোনো মানে হয় না, আমি সেটা এখন একদম বুঝতে পারি। তো সেক্ষেত্রে তারা চাইতেন যে ওরা যদি 10টা টাকাও কোথাও থেকে রোজগার করে আসেন সেটাই তো দরকার, মানে কি দরকার, মানে পড়াশোনা করে করবেটা কি? হ্যাঁ, এবং সেরম তো কোনো উদাহরণ ওদের সামনে ছিল না যে পড়াশোনা করে কেউ মাধ্যমিক, মানে অধিকাংশ তারা কি বলবো, নিজের নামটুকু লিখতে পারেন না, তো তাদের কাছে পড়াশোনার অর্থ থাকবে না, সেটাই স্বাভাবিক। তো আমি প্রচুর ভাবে আর কি তাদের কনভিন্স করি, টাকা পয়সা দিয়ে এবং কথা বলে বলে আমি সবাইকে স্কুলে ভর্তি করি। তারপরে তো আমি রেগুলার আসতাম, পড়তে চাইতো না, সে একটা বিরাট লড়াইয়ের গল্প। তারপরে আমি এই 9-10 মাস হলো এই একটা শেল্টার পেয়েছি। এটা পাওয়ার পর থেকে, মানে এইটা ভাড়া নেওয়ার পর থেকে আমরা এটাকে রামধনু বাড়ি বলি। এই বাড়িটাই আমাদের এখন জগৎ। সকালবেলা আমি আর আমার এই যে বাকি মেয়েরা আছে, একটা কথা যে এটা মূলত মেয়েদের জন্য, মেয়েরাই শিক্ষিকারাই আছেন এবং আমার মেয়েদের নিয়েই কাজ। তারা সবাই এসে জড়ো হই, আমরা একসাথে ব্রেকফাস্ট করা, তারপরে কার্পুল হয়েছে, স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে আবার আসা, নাচের দিদিমণি, গানের দিদিমণি, কেউ সেলাই করাতে আসছেন, সেই সব নিয়ে যেরকম ভাবে বাড়িতে আমার মেয়ে বড় হচ্ছে, আমার মেয়ে এখানেও অনেকটা সময়ই বড় হচ্ছে, স্কুলের পরে এখানেই চলে আসে, সেইভাবেই আনন্দ করে আর কি এখন সব চলছে। আর কতজন রয়েছেন এখন? 30-এর থেকে একটু বেশি। আর এছাড়াও এই চত্বরের মানে যারা স্ট্রিট চিলড্রেন যাদের বলা হয়, তাদের আমরা সর্বতভাবে, মানে এখানে হয়তো ঠাঁই দিতে পারি না, কিন্তু ওরা তো এখন ইন্টার্নশিপ করছে, আমার এই মেয়েরা, ওরা গিয়ে রেগুলারলি তাদের খাবার দেওয়া, রাস্তায় বসে ওরা এখন আমার ভূমিকাটা নিয়েছে, ওরা এখন পড়ায়, খাবার দেয়। তো সুতরাং এইভাবে 50-60 জন বাচ্চা এই ওয়ার্ড নাম্বার 87-86 এর আমরা কাজ করছি তাদের সঙ্গে। এই যে ওরা ইন্টার্নশিপ করছে, এর বিনিময়ে ওরা তো পারিশ্রমিক পাচ্ছে? এর বিনিময়ে ওরা পারিশ্রমিক পাচ্ছে। এমনিতে সারা দিন ওরা আমার মেয়ের মতোই থাকে, কোনো খরচ খরচা নেই। আর পারিশ্রমিকটা ওই জন্য আমি সবসময় বলি একটু তো নিজের খুশির জন্য খরচ করবেই, কিন্তু জমাও, কেননা সব সময় আমি বলি অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া স্বাধীনতার গল্প মিথ্যে। তো সুতরাং মেয়েদের আগে অর্থনৈতিক স্বাধীন তো হতে হবে, সেটা আমি ওদের বোঝাই, শেখাই। এই যে বলে যে ছোটবেলায় হয়তো পড়াশোনা করতে চাইতেন না তারা, তো এখন তারা কতটা মনোযোগী বা তারা কতটা ক্যারিয়ার ফোকাস? হ্যাঁ, আসলে এটাও আমি ভীষণভাবে বিশ্বাস করি যে সাফল্যই সাফল্য তৈরি করে। এই যে ওরা একটা করে ধাপ পেরোচ্ছে না, এবার ওদের ইচ্ছে হচ্ছে যে পরের ধাপে যাই, অনেক সিরিয়াস হচ্ছে, অনেক, মানে যেরকম প্রিয়াঙ্কা দিদি আগের বার পাশ করেছে, ওর এবারে 11 থেকে 12 এর রেজাল্ট ভীষণ ভালো হয়েছে, মানে কোনো কান ঘেঁষে পাশ করে যাওয়ার পরে যে রেজাল্টটা, কেননা এই যে একবার সাফল্য, সেইটাই আরেকটা সাফল্য তৈরি করছে। তো আমি তো একদম দৃঢ় বিশ্বাস যে এরা নিশ্চয়ই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর এই যে বললেন যে পরিবার বিরোধিতা করতে একটা চাপ আসে, সেই চাপটা কি এখন আছে না ওরা বুঝতে শিখেছে যে আমাদের মেয়েদের ভালো হচ্ছে? মায়েরা তো বুঝতে শিখে গেছে, নিশ্চয়ই বুঝতে শিখে গেছে যে মেয়েদের ভালো হচ্ছে। তাছাড়া মেয়েরা দায়িত্ব নিতে পারছে নিজেদের। ওনারা এখন আমি সত্যি কথা এদের মাঝে থেকে আর কোনো বিরোধিতা পাই না, বরং এরা সহায়তা করে আমাকে যে হ্যাঁ তুমি করো, ঠিক আছে তোমার কাছে থাক। বাবারা কি মানে পুরোপুরি বিচ্ছিন্ন পরিবার থেকে? বাবাদের কোনো উৎসাহ নেই। কোনোদিন আমি তাদের, মানে আমি আগে যেটা করতাম 2 মাস অন্তর অন্তর মায়েদের ডেকে আলোচনা করতাম, মা বলে নয়, আমি সমানে বলতাম বাবা মা এসো আমরা কথা বলি, কিন্তু কোনোদিনও আমি বাবাদের মুখ দেখতে পাইনি। আজও কি কোথাও কন্যা সন্তান অবহেলিত সেই চিত্রটা কিন্তু তাহলে আজও রয়ে গেছে? একেবারে ভীষণ ভাবে রয়ে গেছে। এবং এদের মধ্যেও যখন 2টি ছেলে 3টি মেয়ে এরকম দেখা যায় একটা, সেখানে 3টি মেয়ের ক্ষেত্রে এটাই ভাবা হচ্ছে যে কোনো না কোনো দিন তো বিয়ে হয়েই যাবে, আর ছেলে মানেই আমায় দেখবে। মানে এটা একটা অদ্ভুত আমাদের মানে প্রিকনসিভ নোশন যে ছেলে মানে আমায় দেখবে, মেয়ে মানে অন্য বাড়ি চলে যাবে। সেটা যে নয়, সেটা মেয়েরা বারবার প্রমাণ দিয়েও এখনো পুরো প্রমাণ দিয়ে উঠতে পারেনি, এটাই দুঃখের আর কি। এই কাজে যদি আরো কেউ এগিয়ে আসতে চান বা রামধনুর অংশীদার হতে চান, তো সেদিক থেকে আপনি কি বার্তা দেবেন? মানে দরজা কি খোলা, কেউ যদি স্বেচ্ছাসেবী হয়ে কাজ করতে আসতে চান?
ভীষণভাবে দরজা খোলা। আমি সবসময় বলি যে আমার তো লোক মানে একা আমি আর সত্যি আর পেরে উঠছি না, অনেকেই এগিয়ে এসছেন, খুবই সাহায্য হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের ফান্ড বা কোনো সিএসআর তো আমি এখনো পাই না। তো সেক্ষেত্রে এরম যদি হয় যে একটু সহায়তা পেলাম, কারণ অর্থনৈতিক সাহায্য ছাড়া তো এগিয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়ে। তো সেই সহায়তাও যদি কেউ বাড়িয়ে দেন, সেটাও নিজে এগিয়ে আসা। আমি সবসময় বলি আগে আসুন, আগে দেখুন কি কাজ হচ্ছে, তারপরে যদি সর্বতোভাবে একটু পাশে থাকতে পারেন খুব ভালো হয়। আমি দেখছিলাম যে ওরা বসে সেলাই করছে, তো এই সেলাইগুলো কি বিক্রির ব্যবস্থা বা এক্সিবিশনের ব্যবস্থা? একদম, আমরা নিজেরাও একটা মার্কেট, ক্রিসমাস মার্কেট বলে একটা মার্কেট করি বড়দিনের সময়। আমাদের এখানকার যিনি লোকাল কাউন্সিলর ম্যাডাম আছেন মনীষা বোস, উনি খুব হেল্প করেন। উনি একটা আমাদের মাঠ খুলে দেন, আমরা সেই মাঠের মধ্যে গিয়ে একটা এক্সিবিশন করি। খুব সুন্দরভাবে লোকেরা আসেন, ওদের জিনিস কেনেন, ওদের আঁকা কেনেন। এছাড়াও আমার একটা গ্রামেও, একটা ট্রাইবাল গ্রাম, আদিবাসী গ্রামে আমার কাজ আছে, সেখানকার মেয়েরা এরা মিলে আরও দুটো এক্সিবিশন দেয় এবং সেগুলো বিক্রি হয়। সেক্ষেত্রেও ওদের একটা ভীষণভাবে মানে ওরা উৎসাহী হয় যে আমাদের জিনিস লোকেরা পছন্দ করে কিনছে। তো এটাও একটা স্বাবলম্বী হওয়ার প্রকল্পও এখানে চলে। এই যে বাড়ি, তার বয়স কিন্তু 9 মাস, কিন্তু আমার পেছনে দেখুন যে এই যে মেয়েরা কিন্তু তারা হাতের কাজ করছে, তারা নিজেদের সেলাই নিয়েই ব্যস্ত। এই যে স্বনির্ভর হওয়ার গল্প, তা তো আপনারা শুনলেন। এভাবেই কিন্তু মেয়েদের জন্য যারা কাজ করতে চান, তাদের স্বনির্ভর হওয়ার পেছনে কিন্তু নৃত্যবৃন্দা ম্যামের মতো অনেকেরই হাত থাকে। নৃত্যবৃন্দা ম্যামও বললেন যে যারা এগিয়ে আসতে চান, একেবারে তারা এগিয়ে আসুন, সমাজের উন্নয়নে কাজ করুন। অন্তত এই মেয়েরা যেন তাদের ভবিষ্যতের একটা সঠিক দিশা খুঁজে পায়, তারা যেন নিজের পায়ে দাঁড়ায়, আর মাথা গোঁজার ঠাঁই যেন নিজেরাই জোগাড় করতে পারে। ওদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।